নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রবিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন নরেন্দ্র মোদী। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে দেখা গেল রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারমন, মনোহর লাল খট্টর, কুমার স্বামী, শিবরাজ সিং চৌহান সহ এক ঝাঁক নতুন মুখকে। তবে নয়া মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হলেও শরিকদের সমর্থনে গঠিত মোদী তৃতীয় সরকার রয়ে গেল যদির আশঙ্কা। তবে এবার জোট সঙ্গীদের ছাড়তে হয়েছে অনেকগুলি মন্ত্রক। জোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ শরিক হয়ে উঠেছে টিডিপি ও জেডিইউ। এই দুই দলেরই মোট আসন 28। এই সংখ্যায় ম্যাজিক ফিগার ছোঁয়ার অন্যতম কারিগর। তাই দু দল থেকে 6 জন পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রক। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा। টিটিএডিসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার জেরক্সের দোকানের কর্ণধার। ধৃত ব্যক্তির নাম চয়ন সাহা। রাজধানীর অ্যাডভাইজার চৌমুহনী থেকে তাকে আটক করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। এ বিষয়ে পশ্চিম আগরতলা থানার ওসি জানান, টিটিএডিসি প্রশাসনের অধীনে সাব জোনাল ডেপুটি অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার 110টি পদে লোক নিয়োগের প্রশ্ন ফাঁস হয়ে যায় গত 8 জুন। রবিবার ছিল এর পরীক্ষা, পরে পিছিয়ে দেওয়া হয় রবিবারের পরীক্ষা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথারীতি থানায় মামলা দায়ের করেন ইন্টারভিউ বোর্ডের মেম্বার প্রদীপ দেববর্মা। তিনি অভিযোগ করেছেন জেরক্সের দোকানের কর্ণধার চয়ন সাহা এবং সুজয় ঘোষের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করেছে চয়ন সাহাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সেশন পেপার বানাতে বোর্ড চেয়ারম্যান দাতা মোহন জমাতিয়া চয়ন সাহার দোকানে গিয়েছিল। তখনই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। উল্লেখ্য, পরীক্ষার বসার জন্য প্রায় 26,000 চাকরি প্রত্যাশী আবেদনপত্র জমা দিয়েছিলেন। আগামী 10 দিনের মধ্যে নতুন করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে। তবে পরীক্ষার আগের দিন আনসার শিট ফাঁস হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে টিটিএডিসি প্রশাসনের ভূমিকা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। কারণ 2021-এ এডিসি নির্বাচনে তিপ্রামথা জয়ী হবার পর 3 বছর পর প্রথম নিয়োগেই অনিয়ম উঠে আসে।
পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা বাতিল করে এডিসি প্রশাসন। এই উত্তরপত্র ফাঁস তীব্রামথা শাসিত এডিসির প্রশাসন চালাতে বেসামাল তা আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে, এমনটাই অভিযোগ বিরোধী ছাত্র সংগঠনগুলোর। কারণ অভিজ্ঞ নিয়োগ বোর্ড কর্তৃপক্ষ কেন সরকারি ছাপাখানা থেকে প্রশ্নপত্র ছাপানো হয়নি, এর পেছনে মূলত রহস্যটা কি ইঙ্গিত করছে গোপন বোঝাপড়ারও। টোটাল সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগের যে বোর্ড মেম্বার প্রদীপ দেববর্মা আমাদের কাছে একটা কমপ্লেন করেছে যে 9 তারিখ তাদের একটা এক্সামিনেশন ছিল, কিন্তু 8 তারিখেই তাদের যে আনসার কিটা যেটা আছে এটা আউট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়ে দুজনের বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে এবং আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি পশ্চিম থানায়, কেস নাম্বার 70/2024 আন্ডার সেকশন 120B 418 420 381 অফ IPC। এফআইআর নেম এটি দুইজনকে দিয়েছে, সুজয় ঘোষ এবং চয়ন সাহা নামে দুইজনকে দিয়েছে। কেসের তদন্ত নেমে কেসের আয়ু চয়ন সাহাকে আমরা ডিটেইন করেছি এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। কবে অ্যারেস্ট করেছে? আজকে দুপুরে তাকে আটক করা হয়েছে এই কেস কানেকশনের ব্যাপারে। কোথায় বাড়ি তার? তার বাড়ি অ্যাডভাইজার সমন্বিত। কি করেছে? চিনি পাচার করতে গিয়ে নিহত বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় এক বাংলাদেশের পুলিশ। মৃতদেহ সীমান্ত কাঁটাতারের বেড়ার কাছ থেকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। পরে ঘটনাস্থলে ছুটে আসেন সোনামুড়া ডিসিএম প্রবীর সাহা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাজীব দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা। মৃতদেহ ময়না তদন্ত করে বিকেল 4টার সময় কলসিমোড়া নগর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনী সহ কঠোর নিরাপত্তা বাহিনীর মাধ্যমে আলোচনা করে মৃতদেহটি বিজেপির হাতে তুলে দেওয়া হয়। পরবর্তী সময়ে বিকেল 5টায় বাংলাদেশ উপজেলার বিজিবি বুড়িচং বিওপির সদস্য সীমান্তের গুলিবিদ্ধ আনোয়ার হোসেনের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। মৃতদেহ পরিবারের লোকজন ও এলাকাবাসী দেখতে পেয়ে এলাকায় কান্নার রোল পড়ে যায়। আদমপুর বর্ডারে, ইন্দু বাংলা বর্ডারে আদমপুর এলাকাতে বিএসএফ এর সঙ্গে ধস্তাধস্তি হওয়ার ফলে গুলি হয়। গুলি চালানোর ফলে একজন ব্যক্তি, অজ্ঞাত পরিচিত ব্যক্তি, সন্দেহজনক বাংলাদেশ নাগরিক মারা গেছেন এবং ওনাকে এখন পোস্টমর্টম করার পরে বিএসএফ কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। খুব সম্ভবত বিএসএফ ওরা বলছে আজকে হ্যান্ড ওভার করে দেওয়া। সকাল অনুমান 7:30টার সময় এমন ঘটনা হয়েছে বলে খবর, আদমপুর সংলগ্ন বর্ডারে। ঘটনা কি স্যার পাচার সংক্রান্ত কোনো বিষয়? সম্ভব। নিজের স্ত্রীর গর্ভের সন্তানকে 3 বার হত্যা করার পর পরকীয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত এই স্বামীর নাম আনসার আলী। স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা সত্ত্বেও আজ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। অসহায় এই গৃহবধূর নাম সোমা বেগম। 2019 সালের 12ই নভেম্বর চম্পকনগর এলাকার বাসিন্দা সোমা বেগমের সঙ্গে বিয়ে হয়েছিল কৈলাসহরের বাঘাছড়া এলাকার বাসিন্দা আনসার আলী। দুজনের মধ্যে একটা সময় নিবিড় ভালোবাসা গড়ে উঠেছিল। সেই ভালোবাসাই পরবর্তী সময়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু রমজান আলীর ছেলে আনসার আলীর সঙ্গে সোমা বেগমের বিয়ের পর সংসারটা সুখের হয়ে ওঠেনি। বিয়ের পর গৃহবধূ সোমা বেগমকে 1 বছর রাখা হয় তার শ্বশুর বাড়িতে। 1 বছর পর তার স্বামী আনসার আলী আগরতলা জিবি হাসপাতালে সিকিউরিটি গার্ডের চাকরি করার বাহানা দিয়ে আগরতলায় চলে আসে। শ্বশুর বাড়িতে সে সময়ে সোমা বেগম নানাভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে শুরু হয়। স্বামী আনসার আলী এবং তার দাদা আশফাক আলী গভীর ষড়যন্ত্র করে 3 বার এই অসহায় গৃহবধূ সোমা বেগমের গর্ভের সন্তানকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন গৃহবধূ সোমা বেগম নিজে। গৃহবধূ সোমা বেগম জানতে পারে তার স্বামী আনসার আলী আগরতলায় এসে পরকীয়ায় জড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, নিজের স্ত্রীকে ঘুমে রেখে আনসার আলী আগরতলায় দ্বিতীয় বিয়েও সেরে নেয় বলে অভিযোগ গৃহবধূ সোমা বেগমের। এই দ্বিতীয় বিয়ের বিষয়টি জানার পর আনসার আলী তার প্রথম স্ত্রী সোমা বেগমকে কুমারী টিলার একটি বাড়ি ভাড়া করে রাখে। সেখানেও তার উপর চলে নির্যাতন। মহিলা থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনো রকমের সুরাহা হয়নি। মামলা তুলে নেওয়ার জন্য অসহায় এই গৃহবধূ সোমা বেগমকে চম্পকনগর স্থিত তার বাবার বাড়িতে এসে প্রাণনাশের হুমকিও দেয় আনসার আলী। একটা বিয়ে করেছে আরো জন থানা থেকে নিয়ে আরো জুলুম শুরু করছে, আর পিটা ডেলি পিটে।
আর বেশি কিছু করলে খালি করবো বাচ্চা মেরালাম তোরা মেরালাম, একবার মুখ বন্ধ করে এলাম। সে মেয়েও আমার খুববার ঠেট দিয়েছে, মেয়ের বাইরে দিয়া ঠেট দেওয়া হয়েছে। তারপর দিয়ে সেটা আচ্ছা, আপনি যখন মামলা করলেন, মামলা করার পরে এখন অবধি সে কি করছে? মানে সে নাকি আরো বাড়িতে নাকি থ্রেট দিছে? হ্যাঁ আইসেল আয়াসিরা আমার কইছে কেস তোলার কথা। আমি কইছি আমি কেস তুলতাম না, আমার তো নিয়ে বিচার পাইতে লাগবো। এরা আমার বাচ্চার লগে অন্যায় হয়েছে, আমার লগে খুব বেশি অন্যায় হয়েছে। আর যেসব কিছু করছে এটি তো আর কোয়ার মতন না। কোনো শাশুড়ি হেও একজন মা হইয়া সেইরা এমন জানে করছে কইরা সেরা আমার বাচ্চাটা আজকা দুনিয়াতে নাই। তাহলে আমি সুষ্ঠু বিচার তো আমার পাইতে লাগবো, সুষ্ঠু বিচার তো আমি ওখানে পাইছি না। আর আমার খালি থের দোয়াইতেছে কেস তুলতাম নাহলে আমার মারাই লেবো। এটা একমাত্র তখন স্টেটমেন্ট আমি বা কেস এমনও আছে আমার নাও থাকতে পারে, তানু হইছে না। নেওয়ার পরে দিয়ে সেটা আমি গেছি তার বাড়িতে। যাওয়ার পরে দিয়ে সেটা আমি কইছি আমি তখন এই অবস্থা, আপনারা তো সবাই জানেন, আপনারা একটা কোনো কিছু ব্যবস্থা করে। কোয়াও দেরি হয়েছে না, আমার মারতে তারা শুরু করে দিছে। সবাই মিলে সেটা মারছে। আর আমার ভাসুরে পেটে লাথি মারছে। মারার পরে দিয়ে সেটা নাম কি জানি পেলেন? আশপাকালি। কি করে? তাইনে তো বাড়িতে গাড়ি আছে, গাড়ি চালায়, আরো কিতা কাজ করে। তারপরে কৃষিও করে তারা। তারপরে দিয়ে সেটা আমি সোমা বেগমের পরিবার এই মুহূর্তে ভুগছে নিরাপত্তার অভাবে। রাজ্য সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি করেছে এই অসহায় গৃহবধূ সোমা বেগম। দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। অসহায় এই গৃহবধূ সোমা বেগম এবারে সুষ্ঠু বিচার পায় কিনা সেটাই দেখার। শান্তন টিভি। শান্তিরবাজার থেকে বিলোনিয়া যাওয়ার রাস্তায় ভেঙে পড়ল এক বিশালাকার গাছ। রবিবার বিকেলে ঝড়ো বৃষ্টির সময় এই ঘটনা। ছুটে আসে বিদ্যুৎ নিগমের কর্মীরাও। দীর্ঘ সময় রাস্তায় গাছ পড়ে থাকার কারণে ব্যাহত হয় যান চলাচল। দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ যাত্রীদের। সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ তোলে স্থানীয়রা। আমি তো বাড়িতে আসলাম, আমি একটু আগে দেখলাম। কেমনে রুম হয়েছে? তুফান আছে, তুফানে তখন রাস্তাটা ব্লক হয়ে রয়েছে, পুরো রাস্তায় ব্লক, গাড়ি দেখতে আসে না। কষ্টের লোক না এখনো আছে, তারা খবর দেওয়া হয়েছে না, তারা কোচারি না। এখন আপনারা নিজেরাই পরিষ্কার করতেছে? হ্যাঁ, নিজেরাই পরিষ্কার করি। ওই আমার ড্রেনে পুরা পুরা জল দেয়, আমার বাড়ি জল ঢুকতে পুরা ঘরে হইতে জল ঢুকছে। জায়গাটা তো সরকারি জায়গা না? সরকারি জায়গা, হ্যাঁ। গাছটা সরকারি জায়গা। বরিষ্ঠ লোক এখন অব্দি আয়া পৌঁছেছে না? না, শুকনা গাছ না কাটে কারেন্টে তার টাইনিয়ে দেয়। তারা গাছ কাটে না ঠিকভাবে না? শুকনা গাছ কেমন গাছ কাটে? ও আরেকটা গাছ ইটা অকন তার টাইনিয়ে দিব, 2 দিন পরে আবার গাছ করবো। ইটা অকন কাটতে দিলে না ওই হইতো না, এটা আবার 2 দিন পরে করবো, আবার তার ছিল। তারা হয়রানি করো না রে ফরেস্ট ডিপার্টমেন্ট। তো তারা এই ব্যাপারটা নিয়ে জানান না? কয়েকবার জানাচ্ছে, গাড়ি ঘুরে ভাঙছে, কয়েকটা গাছ আছে, গাছ কাটতে দিচ্ছে, আরো কয়েকটা গাছ রয়েছে, এই গাছটি তো কাটতে দেওয়া না। জানালে কি কয় তারা? সরকারি গাড়ি উদ্ধার সোনামুড়া ব্রিজ চৌমুহনী এলাকা থেকে। উদয়পুর থেকে চুরি হয়েছিল গাড়িটি। ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর আরডি ডিভিশনের একটি গাড়ি চুরি হয়ে যায়। তারপর গাড়ির চালক আরকেপুর থানায় গাড়ি চুরির বিষয়ে জানান। যথারীতি পুলিশ এই ঘটনার তদন্তে নামে। আরকেপুর থানার এসআই সৌরভ সাহা জানান উদয়পুর আরডি ডিভিশনের গাড়িটি ইঞ্জিনিয়ারের জন্য বরাদ্দ ছিল। গাড়িটি প্রতিদিন গ্যারেজে রাখা হতো। শুক্রবার রাতে গাড়িটির চালক টিটু নাগ গাড়িটিকে 1 নম্বর ফুলকুমারী নিজের বাড়ির সামনে রাখেন, কিন্তু রাতের বেলায় গাড়িটি চুরি হয়ে যায়। শনিবার গাড়ির চালক থানায় গিয়ে ঘটনা বিষয়ে জানান। যথারীতি আরকেপুর থানা থেকে বিভিন্ন থানায় এ বিষয়ে অবগত করা হয়। রবিবার মেলাঘর থানা থেকে আরকেপুর থানাকে অবগত করা হয় চুরি যাওয়া গাড়িটি সোনামুড়া ব্রিজ চৌমুহনীতে রয়েছে। সাথে সাথে আরকেপুর থানার পুলিশ সোনামুড়া ব্রিজ চৌমুহনী এলাকায় ছুটে যায় এবং চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করে। এসআই সৌরভ সাহা জানান এই গাড়িটি চুরি হয়েছিল নাকি অন্য কোনো রহস্য রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে উদয়পুর আরডি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের জন্য ডেজিগনেটেড একটা গাড়ি চুরি হয়েছে। সেই হিসাবে আমরা তদন্তে নামি। জানতে পারি যে টিটু নাগ নামে একজন ব্যক্তি, উদয়পুরেরই, বাড়ি 1 নম্বর ফুলকুমারী, উনি গাড়িটা চালাতেন এবং উনার সবসময় গ্যারেজে থাকে। বাট ওই দিন মানে কালকে রাত্রে উনি ওনার বাড়ির সামনে রাখে। তারপরে উনি থানাতে এসে ইনফর্ম করে যে গাড়িটা চুরি হয়ে গেছে। সেই হিসাবে আমরা তদন্তে নামি এবং আমরা বিভিন্ন থানাতে ইনফর্ম করি। তারপর মেলাঘর থানার বড়বাবুর সক্রিয় প্রচেষ্টায় আমরা এই গাড়িটা সোনামুড়া ব্রিজ চৌমুহনী এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হই। যাত্রাপুর থানার অন্তর্গত পুকুরটি সংস্কারের দাবি তুলেছে ব্যবসায়ী মহল সহ সাধারণ মানুষ। ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঠালিয়া এলাকায় একাধিক পুকুর ভরাট করে নেওয়া হয়েছে নিজেদের স্বার্থের তাগিদে, যার কারণে ধর্মীয় অনুষ্ঠানে ঘট বড়ার মতো শাস্ত্রীয়
প্রথা চলে এই যাত্রাপুর থানার অন্তর্গত পুকুরের জলে। এই যাত্রাপুর থানার পুকুর ছাড়া অন্য কোনো বিকল্প পুকুর নেই কাঠালিয়া এলাকায়। 1964 সালে এই পুকুরটি খনন করা হয়েছিল। স্থানীয় ব্যবসায়ী সহ বুদ্ধিজীবী মহলের দাবি, সরকারি অর্থে এই পুকুরটি যাতে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এই পুকুরটা দীর্ঘদিন সংস্কারের অভাবে জলটা নোংরা হয়ে পড়ে থাকে। গাঁও সবার সমস্ত মা বোনেরা এখানে পূজা পরব, জন্মদিন কেমন ঘট ভরতে আসেন পূজা পরবের জন্য। এই পুকুরটা ওনাদের ব্যবহার হয়। আজকাল পুরানো দীর্ঘ 50 বছরের ঐতিহ্য। থানার বাউন্ডারির ভিতরে পুকুরটা সংস্কারের জন্য জলটা নষ্ট হয়ে রয়েছে। কেমন আমার বিনীত অনুরোধ রইল দিদির কাছে এবং আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডু সাহেবের নিকট, আমাদের নতুন এমএলএ বিন্দু দেবনাথের নিকট বিনীত অনুরোধ রইল আপনাদের। কাটলে বাজারে যে যাত্রা থানা আছে, থানারে ফুসকুড়িটা আছে, ফুসকুড়িটা বিভিন্ন আবর্জনা করে এবং এই জলটাকে এই এত অঞ্চলের সমস্ত বিয়ে শাদী হইতে আরম্ভ করে তথা আশ্রম বাজারে আশ্রম যে এত বড় উৎসব হয় সেখানে গঙ্গা আনয়ন এই ফুসকুড়ি জল দিয়ে ব্যবহার করা হয় এবং যত বিয়ে শাদী বা অন্য পড়াশোনা আছে এগুলো এই জল দিয়ে ব্যবহার করা হয়। সুতরাং আমি ব্লক কর্তৃপক্ষের ভাবে কাছে কিন্তু নিবেদন রাখছি এই পুকুরটা যাতে অতি অনতিবিলম্বে। ধনপুর বিধানসভা কেন্দ্রের কাঠালিয়া ব্লকের অন্তর্গত সোনামুড়া থেকে বিলোনিয়া যাওয়ার রাস্তাটি বেহাল দশায় পরিণত। ঝুঁকি নিয়ে পথে চলাচল করতে হয় পথচারীদের। যানবাহনগুলোর চলাচলের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে এই রাস্তার বেহাল দশায়। মনায় পাথর এডিসি ভিলেজে মিশ্র জনজাতিপূর্ণ 900 পরিবারের বসবাস এখানে। বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যমে একমাত্র এই সড়কটি। পথচারীদের দাবি, এই সড়কটি দ্রুত সারাই না করা হলে যে কোনো সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। চলতে বহুত কষ্ট হইতে আছে, বাইক লিয়ে যাইতে মানুষ করে যাইতে আছে, বহুজন অ্যাক্সিডেন্ট হয়েছে। কোনো রাস্তাটা কোনো কাজে কর্মসূচি করতে আছে না অনেকদিন। আর জল জন্য থাকে 1 আড়ু পর্যন্ত। এর পরবর্তীকালেও রাস্তাটা কোনো সংস্কার করতে আছে। এটা সবার কাছে অনুরোধ, রাস্তাটা যাতে ভালোভাবে করে দেয় পিডব্লিউ থেকে আমরা এটাই চাই। সমস্যা ওয়ানজিসির গাড়ি যায়, বড় বড় গাড়ি যায়, বাটার গাড়ি যায়, সব বাটার গাড়ি যায়, সারাদিন বড় বড় গাড়ি যায়। এটা আমরা ছোট গাড়ির লেগে সমস্যা। হ্যাঁ, এটা কি করা তো আছে না। রবিবার উদয়পুরে ভারতীয় জনতা পার্টি দলের আরকেপুর মণ্ডলের পক্ষ থেকে এক বিজয় মিছিলের আয়োজন করা হয়। এদিন এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি দলের আরকেপুর মণ্ডল সভাপতি প্রবীর দাস, পুরপিতা শীতল চন্দ্র মজুমদার, ভারতের জনতা পার্টি দলের রাজ্য কমিটির সদস্য সমীর চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজির যে সরকার চলছে, ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় নরেন্দ্র মোদীজি আজকে তৃতীয়বারের জন্য উনি প্রধানমন্ত্রীর শপথ দিতে যাচ্ছেন। তো আমরা সবাই খুশি, সারা ভারতবর্ষের সারা বিশ্ব খুশি এই বিশ্ব নেতাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে আমাদের এই ভারতবর্ষের দেখতে পেয়ে। তো আজকে আমাদের এই বিজয় উৎসব, যেটা আমাদের সমস্ত কার্যকর্তারা যারা সবাই উল্লসিত, যারা দীর্ঘদিন অনেকদিন পরিশ্রম করে, যাদের পরিশ্রম সারা ভারতবর্ষের যারা একনিষ্ঠ কার্যকর্তারা, যারা রাষ্ট্রপ্রেমী কার্যকর্তা, যাদের অক্লান্ত পরিশ্রমে আবারও তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের মসনদে বসতে যাচ্ছেন এবং তাকেই লক্ষ্য করে আমাদের আজকে বিজয় উৎসব এবং সারা রাজ্যব্যাপী চলছে, বিভিন্ন জায়গাতে চলছে। এবং এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।